সকাল হতে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শিমুলের খুব প্রিয়। বৃষ্টিতে ভিজতে তার খুব ভালো লাগে। কিন্তু আজ তার গায়ে ভীষণ জ্বর। তাই জানালায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে। টিনের চালে ঝমঝম সুরে বৃষ্টি পড়ার শব্দ। এ যেন এক অন্যরকম অনুভূতি। হঠাৎ করেই ছাতা মাথায় শান্ত এসে হাজির। কিরে শিমুল, কি করছিস? শিমুল বলল, কি আর করব, জানালায় দাঁড়িয়ে বাইরে বৃষ্টি দেখেছি। শান্ত শিমুলের কানে কানে বলল, বৃষ্টিতে ভিজবি? না রে, আজকে শরীরটা ভালো নেই, গায়ে ভীষণ জ্বর। তাহলে তো বাইরে গিয়ে লাভ নেই, চল ঘরে বসে কিছু খেলি। কি খেলা যায়? তোদের ঘরে লুডো আছে? আছে তো। তাহলে চল বসে লুডো খেলা যাক। এরপর দুজনে মিলে বসে পড়ে লুডো খেলতে। শিমুল আর শান্ত দুজনই স্থানীয় একটা স্কুলের ১০ম শ্রেণীতে পড়ে। শিমুলের বয়স ১৫ আর শান্তর ১৭। শান্ত এর আগে ২বার ক্লাস 8-এ ফেল করেছে। নাম তার শান্ত হলেও সে মোটেও শান্ত নয়। তার চরিত্র তার নামের বিপরীত। সারাদিন তার উপর অশান্তি ভর করে থাকে। সকাল হোক কিংবা রাত, দুষ্টমিতে সে সবসময়ই পাকা হাত। লুকিয়ে মানুষের ঘরের চালে ঢিল মারা, এলাকায় বোকা ছেলেদের পেছনে লাগা, খামাখাই কারোর সাথে ঝগড়া বেঁধে দেওয়া, রাতে ভূত সেজে মানুষকে ভয় দেখানো, এগুলো তার জন্য খুবই সাধারণ ব্যাপার। এলাকায় তাকে নিয়ে সমস্যার শেষ নেই। তার নামে নালিশ শুনতে শুনতে তার মা হাঁপিয়ে গেছেন। একমাত্র ছেলে, বাবা বিদেশে থাকেন। তাই মায়ের আদরে এক প্রকার বাঁদর তৈরি হয়েছে সে। শিমুল আর শান্তর মধ্যে বয়সের তফাৎ থাকলেও দুজনেই খুব ভালো বন্ধু। পুকুরে গোসল করা, দূরে বেড়াতে যাওয়া, মাঠে খেলতে যাওয়া, সব কিছুতেই দুজনে একসাথে থাকে। শান্তর গায়ের রং অতটা ফর্সা না হলেও চেহারায় একটা মায়াবী ভাব রয়েছে। এছাড়াও তার আরও একটি গুণ রয়েছে, সে যে কাউকে সহজে আপন করে নিতে পারে। কি যে জাদু তার দুই ঠোঁটে, তার মিষ্টি কথার ছলে পাষাণ হৃদয়েও প্রেমের ফুল ফোটে। শিমুল আর শান্ত লুডো খেলছে, আর বাইরে বৃষ্টি ঝরছে তো ঝরছেই। বৃষ্টি কমার কোনো নামই নেই। হঠাৎ করে শান্তর মা শান্তকে ডাক দিলেন। শান্ত, আসছি মা বলে লুডো খেলা রেখে উঠে চলে গেল। শান্ত চলে যাওয়ায় শিমুলেরও মন খারাপ হয়ে গেল। এরপর শিমুল ঘুমিয়ে পড়ল। ঘড়িতে তখন দুপুর ১২টা। ঘন কালো মেঘের আড়াল থেকে উঁকি দিল দিনের সোনালি সূর্য। চারিদিকে ঝলমলে রোদ, মেঘের ঘোর কেটে পুরোই গেল। শান্ত আবার এলো শিমুলের বাড়িতে। এসে দেখলো সে ঘুমিয়ে গেছে। শিমুলকে ঘুমোতে দেখে শান্ত শিমুলকে না ডেকে চলে এলো। এরপর সে ছুটে চলল খেলার মাঠের দিকে। চঞ্চল স্বভাবের শান্ত এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না তার। সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠেও কেউ তেমন একটা আসেনি। শান্ত আবারও বাড়ি ফিরে এলো। গোসল করে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেল। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও মাঠের উদ্দেশ্যে রওনা হলো সে। গ্রামের পশ্চিম কোণে বিশাল একটি মাঠ। সেই মাঠে বিকালে জড়ো হয় এলাকার সব ছেলেপুলে। সবাই মিলে খেলাধুলো করে সন্ধ্যা হলেই আবার বাড়ি ফিরে আসে। আজকেও শান্ত সহ এলাকার সকল ছেলে মাঠে খেলাধুলো করছিল। যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল, চারিদিক থেকে ভেসে এলো আল্লাহু আকবার সুরে আজানের ধ্বনি। পাখিরা যখন নিড়ে ফিরে আনন্দের গান গাইছিল, শান্তরাও তখন খেলাধুলা বাদ দিয়ে যার যার ঘরের উদ্দেশ্যে রওনা হলো। শান্ত সাকিবের সাথে সাকিবের বাড়িতে গেল, কারণ সে কিছু অঙ্ক বোঝেনি। সাকিব সেগুলো তাকে বুঝিয়ে দিবে। জনশূন্য এক বিশাল মাঠের উপর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে রাস্তা। রাস্তার দুই ধারে সবুজ ধানের ক্ষেত। সাকিব আর শান্ত সেই পথ ধরেই হেঁটে চলেছে। আধা ঘন্টা হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল সাকিবের বাড়ি। সেখানে যাওয়ার পর তারা দুজনে মিলে নাস্তা করলো। শান্ত তার মাকে ফোন করে জানিয়েছে যে সে সাকিবের বাড়িতে আছে, ফিরতে দেরি হবে। নাস্তা করার পর দুজনে মিলে পড়তে বসে পড়ল। সাকিব শান্তকে ভালো করে অঙ্ক বুঝিয়ে দিল। এরপর শান্ত যখন বাসায় ফিরতে যাবে, তখনই সাকিবের মা তাকে থামিয়ে বললেন, এসেছে যখন রাতে খেয়ে যাবে। সাকিবও তাকে অনেক করে জোরাজোরি করতে লাগলো। তাদের কথা মতো শান্ত সাকিবের বাড়িতে থেকে গেল।
রাতে খেয়ে দিয়ে যখন বাসায় ফিরতে যাবে তখন ঘড়িতে রাত 10টা। গ্রাম এলাকা, এখানে রাত 8টা মানেই গভীর রাত, সেখানে রাত 10টা মানে তো নিশি রাতের সমান। সাকিব শান্তকে এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু জবাবে শান্ত বলল, আমাকে এগিয়ে দিয়ে ফেরার পথে তুই তো কাপড় ভিজিয়ে দিবি। বাদ দে, আমি একাই যেতে পারবো, আমার অভ্যাস আছে। এই বলে শান্ত সাকিবদের বাড়ি থেকে বেরিয়ে এলো। বিস্তীর্ণ মাঠের মধ্যে নির্জন রাস্তা দিয়ে একাই হেঁটে চলেছে শান্ত। রাতের নীরবতা ভেঙে চারিদিক কটকট করছে শান্ত হেঁটে চলার শব্দ। মাঝে মধ্যে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করেই গাছের মগ ডালে কি যেন নড়ে উঠল। শান্ত ভয় পেয়ে গেল। হাতে থাকা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে গাছের উপরের দিকে দেখতে লাগলো। না, কিছুই নেই। হয়তো বাদুড় কোনো এক ডালে এসে বসেছিল। শান্ত আবার পথ চলতে শুরু করলো। নির্জন একা রাস্তা দিয়ে সে হেঁটে চলেছে। হঠাৎ মনে হলো তার সামনের দিক থেকে সাদা কাপড় পরা কেউ আসছে। অনেক দূরে হওয়ার কিছু বোঝা যাচ্ছে না। মোবাইলের ফ্ল্যাশ লাইটের হালকা আলো সেই সাদা জামার উপরে পড়ে জামাটি আকাশের তারার মতো মিটমিট করতে লাগলো। শান্ত সামনে এগিয়ে চলেছে, সামনের দিকে, আর সাদা কাপড় পরা লোকটিও তার দিকে এগিয়ে আসছে। কাছে আসার পর সে দেখতে পেল খুব সুন্দর চেহারার একটি মেয়ে। তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে সালাম দিল। সেও সালামের জবাব দিল। শান্ত মনে মনে ভাবতে লাগলো, এত রাতে এত সুন্দরী মেয়ে একা কোথায় যাচ্ছে, ডেকে জিজ্ঞেস করব। মেয়েটির সাথে কথা বলার জন্য সে পিছনে ফিরে তাকালো, কিন্তু এ কি, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মেয়েটি উধাও। আশেপাশে কোনো বাড়িও নেই যে সেখানে মেয়েটি যাবে। তাহলে এত তাড়াতাড়ি মেয়েটি গেল কোথায়? শান্ত আর কিছু না ভেবে আবারও হাঁটতে লাগলো। খানিকক্ষণ পরেই একটা হাসির শব্দ, খুবই সুন্দর হাসির শব্দ। এত সুন্দর করে কে হাসে? শান্ত চারিদিকে তাকায়, না, কাউকেই দেখা যাচ্ছে না। হয়তো শোনার ভুল। শান্ত পথ চলতে শুরু করলো। আবারও সেই হাসির শব্দ। শান্ত দাঁড়ালো, সেই সাথে হাসিটাও থেমে গেল। না, শান্ত আর সাহস রাখতে পারছে না। সে দৌড়াতে শুরু করলো। বাড়িতে যখন ফিরল তখন রাত 10টা 20 বাজে। শান্তর মা শান্তকে হাঁপাতে দেখে বললেন, কি রে, হাঁপাচ্ছিস কেন? শান্তর মাকে সব খুলে বলতে গিয়েও আবারও থেমে গেল। খামাখাই মা চিন্তা করবেন। তারপর বলল, না মা, তেমন কিছু না, বেশি রাত হয়ে যাচ্ছে দেখে দৌড়ে এসেছি, তাই একটু হাঁপিয়ে গেছি আর কি। শান্তর মা শান্তকে ভাত বেড়ে দিতে চেয়েছিলেন। শান্ত বলল, মা, আমি সাকিবদের বাড়িতে খেয়ে এসেছি। শান্তর মা বলল, আমি তো তোর জন্য অপেক্ষা করছি, তুই এলে একসাথে খাবো বলে। ইচ্ছা না থাকা সত্ত্বেও মায়ের সাথে আবার খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙল শান্তর। পুরো ঘর জুড়ে মিষ্টি ফুলের গন্ধ। কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কে হতে পারে? মা। কিন্তু দরজা তো বন্ধ। মা কিভাবে এই ঘরে আসবে? শান্ত ভালো করে হাতের স্পর্শ বোঝার চেষ্টা করলো। নরম তুলতুলে একটি হাত, যতটা মনে হচ্ছে কম বয়সী কোনো এক মেয়ের হাত এটা। শান্ত উঠে বসলো। এরপর বিছানার ডান পাশে থাকা সুইচ বোর্ডে লাইটের সুইচ দিল। লাইট জ্বালানোর পর সে পুরোই অবাক হয়ে গেল। সেই সাথে অনেকটা ভয়ও পেয়ে গেল। ঘরে কেউ নেই। শান্ত বিছানা থেকে নেমে পুরো ঘর, বাথরুম, খাটের নিচ সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কাউকেই পেল না। মনের ভেতর একটা ভয় কাজ করছে। সে আবার বিছানায় উঠে লাইট অফ করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবারও সেই হাতের ছোঁয়া। শান্ত ভালো করে বোঝার চেষ্টা করলো আসলেই কারোর হাত নাকি মনের ভুল। না, মনের ভুল নয়, ঠিকই কেউ তার মাথায় আদর করে হাত বুলিয়ে দিচ্ছে। শান্ত সেই হাত চেপে ধরে অন্য হাত দিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করলো। এ কি, সে তার কোল বালিশের একটি অংশ হাতে নিয়ে বসে আছে। অদৃশ্য থেকে একটি হাসির শব্দ শুনতে পেল সে। হাসির শব্দটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এ তো সেই হাসি যা সে সাকিবদের বাড়ি থেকে ফেরার পথে শুনেছিল।
শান্ত মনে সাহস এনে বলল। কে কে হাসে? সাথে সাথে হাসির শব্দটা আবারও বেড়ে গেল। শান্ত ভয়ে ভয়ে লাইটের সুইচ অন করলো। লাইট জ্বালানোর সাথে সাথেই হাসির শব্দটা যেন থেমে গেল। শান্ত আবারও বলল। কে কে ওইখানে? কোনো আওয়াজ নেই। দীর্ঘক্ষণ শান্ত নীরবে বসে রইল। কিছুক্ষণ পর অদৃশ্য থেকে আওয়াজ এলো। আপনি ঘুমান, আমি চলে যাচ্ছি, কালকে আবার আসবো। শান্ত কথাগুলো শুনে কেঁপে উঠল। কে কে কথা বলে? না, কোনো শব্দ নেই। জানালার কাঁচ আপনা আপনি খুলে আবার বন্ধ হয়ে গেল। এটা দেখার সাথে সাথে শান্ত ভয় পেয়ে গেল। এতক্ষণ যে ফুলের সুবাস ছিল ঘরে, সেটাও এখন নেই। কোথাও যেন বিলীন হয়ে গেছে। শান্ত লাইট অফ না করে শুয়ে পড়ল। এত ভয় সে কোনোদিন পায়নি। মনে যা আসে তাই পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে শান্ত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিজের রুমে গেল। এরপর তার মা তার জন্য নাস্তা নিয়ে এলেন। নাস্তা খেয়ে সে স্কুলের জন্য তৈরি হতে লাগলো। এর মধ্যে শিমুলও তাদের বাসায় এসে হাজির। স্কুলের পোশাক পরে তৈরি হওয়ার পর দুজনেই স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। স্কুল তাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, হেঁটে যেতে 15 থেকে 20 মিনিট লাগে। দুজনে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা হই হুল্লা, পড়ালেখা এই সবের ফাঁকে শান্ত গত রাতের ঘটনা সম্পর্কে একদম ভুলে গেল। বিকালে বাড়ির ফেরার পথে খাওয়া দাওয়া শেষ করে আবারও সবাই গিয়ে মাঠে জড়ো হলো, খেলাধুলা করলো। সন্ধ্যা নামার সাথে সাথেই যে যার ঘরে ফিরে যেতে লাগলো। শিমুল আর শান্তও নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ফেরার পথে শান্তর নাকে আবারও সেই ঘ্রাণ লাগলো। শিমুল শান্তকে বলল। শান্ত শিমুলের কথায় সায় দিয়ে একটু মুচকি হাসলো। শান্ত জানে এই মিষ্টি সুবাস কোনো ফুল থেকে নয়, বরং কোনো এক অশরীরী থেকে আসছে। দুজনে বাড়ি ফেরার পর শান্ত হাত মুখ ধুয়ে পড়তে বসলো। কিন্তু পড়ায় আজ তার মন বসছে না। কি হচ্ছে তার সাথে, কেনই বা হচ্ছে, এসব নিয়ে সে ভাবতে লাগলো। দেখতে দেখতে ঘড়ির কাঁটা গিয়ে 9টায় পৌঁছালো। গ্রামের পরিবেশ তো, রাত 9টা মানে এখানে অনেক রাত। শান্তর মা ভাত বেড়ে শান্তকে ডাক দিলেন। শান্ত বইপত্র গুছিয়ে খাবার রুমে গেল। রাতের খাওয়া দাওয়া শেষ করে শান্ত নিজের রুমে গেল। অন্যদিন মশারি না টাঙালেও আজ সে মশারি টাঙিয়ে তারপর বিছানায় শুয়ে পড়ল। ছোটবেলায় সে শুনেছে মশারির ভেতর নাকি জিন ভূত প্রবেশ করতে পারে না। বিছানায় শুয়ে শুয়ে শান্ত দোয়া কলামা যা জানে পড়তে লাগলো। এইসব পড়তে পড়তে কখন যে তার ঘুম লেগে গেল সে টেরই পায়নি। রাতে হঠাৎ জানালার কাঁচের শব্দ শুনে তার ঘুম ভাঙল। কেউ জানালার কাঁচ খুলে ভেতরে প্রবেশ করছে। পুরো ঘর মিষ্টি সুবাসে ভরে গেল। শান্ত চোখ মেলে তাকালো। আবারও তার মাথায় সেই কোমল হাতের ছোঁয়া। শান্ত তাড়াতাড়ি করে উঠে লাইট অন করলো। ঘরে কেউ নেই। শান্ত ভয় ভয় কণ্ঠে বলল। কে কে এই ঘরে? দৃশ্য থেকে আওয়াজ এলো। আমি হুরায়রা। হুরাইরা? কোন হুরাইরা? আমি তো এ নামে কাউকে চিনি না। দৃশ্য থেকে অদ্ভুত একটা হাসি। শান্ত ভয়ে ভয়ে বলল। আপনি হাসছেন কেন? আপনি কে একটু পরিষ্কার করে বলেন তো। বললাম তো আমি হুরায়রা, পরিলোকের মেয়ে হুরায়রা। কি বললেন? পরি? পরি বলে কিছু আছে নাকি? কেন আপনি জানেন না? আল্লাহ মানুষ যেমন তৈরি করেছেন তেমনি জিনও তৈরি করেছেন। মেয়ে জিনদের পরি বলা হয়। এখানে কি চান? কি চাই মানে? আমি তো আপনার জন্যই এসেছি। সেদিন রাতে যখন আপনাকে দেখেছিলাম তখনই আপনাকে আমার ভালো লেগে গেছিল। সেদিন রাতে মানে? সেদিন রাতে ওই যেদিন রাতে আপনি ভয়ে দৌড়ে এসেছিলেন। হঠাৎ করে শান্তর মার দরজার বাইরে থেকে বললেন। শান্ত, এই শান্ত, কার সাথে কথা বলিস এত রাতে? ঘুমাসনি এখনো? শান্তর মায়ের কণ্ঠ শোনার সাথে সাথেই জানালার কাঁচের শব্দ হলো। হয়তো হুরাইরা চলে গেছে। শান্ত বলল। না মা, সাকিব ফোন করেছিল, তার সাথেই কথা বলছিলাম। এত রাতে কিসের এত কথা? ঘুমা তাড়াতাড়ি। শান্ত লাইট বন্ধ করে আস্তে আস্তে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে শুয়ে সে ভাবতে লাগে। কে এই হুরাইরা? কেনই বা সে আমার পেছনে লেগেছে? পরীরা যদি কোনো মানুষকে পছন্দ করেই ফেলে তবে তাকে কি করে? কথাগুলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে শান্ত নিজের বিছানার পাশে তরতাজা টাটকা একটি গোলাপ ফুল দেখতে পেল। দেখে মনে হচ্ছে এইমাত্র বাগান থেকে তুলে আনা হয়েছে গোলাপটি।
হালকা গোলাপি রঙের উপর হলুদ রঙের ছাপ। কি যে মিষ্টি সুবাস! গোলাপ সে অনেক দেখেছে, কিন্তু এমন গোলাপ সে কোনোদিন দেখেনি। বিছানার পাশে গোলাপটি রেখে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে স্কুলের জন্য তৈরি হলো সে। এরপর শিমুল আর শান্ত দুজনই স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। চলার পথে শিমুল শান্তকে বলল, কি রে, তোর গা থেকে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে? তোর বাবা বিদেশ থেকে পারফিউম পাঠিয়েছে নাকি? শান্ত প্রতিদিন সকালে গোসল করলেও আজ গোসল না করেই চলে এসেছে। তাই ভাবলো তার গা থেকে হয়তো ঘামের গন্ধ বেরোচ্ছে। সেটা নিয়ে মশকরা করে শিমুল এমন বলছে, তাই সে বলল, না রে, আজ সকালে গোসল করিনি তো, তাই হয়তো এমন দুর্গন্ধ করছে। শিমুল বলল, আরে দুর্গন্ধ হতে যাবে কেন? এ তো অনেক সুন্দর ঘ্রাণ। তুই কি সত্যি কোনো পারফিউম ব্যবহার করিস না? আরে সত্যিই বলছি, আমি কোনো পারফিউম ব্যবহার করিনি। তাহলে তোর গা থেকে এমন সুন্দর ঘ্রাণ আসছে কেন? জানি না, বাদ দে তো এসব কথা। এবার স্কুলে চল, দেরি হয়ে যাচ্ছে। শিমুল মনে মনে বলল, শান্তকে হয়তো তার বাবা কোনো পারফিউম গিফট করেছে, সেই কথা হয়তো শান্ত তার কাছে লুকাচ্ছে। এই কথা ভেবে শিমুল মনে মনে শান্তর উপর কিছুটা রাগ করল। স্কুলে যাওয়ার পর পুরো ক্লাস শান্তর গায়ের সুগন্ধে ভরপুর হয়ে উঠল। সবাই শান্তকে বলছে, কি রে, কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করেছিস? তোর পারফিউমের ঘ্রাণে পুরো স্কুল মৌ মৌ করছে। ক্লাস শুরু হওয়ার পর শান্ত ব্যাগ থেকে বই বের করতে যাবে, ঠিক তখনই তার হাতে কি যেন বিঁধল। শান্ত চট করে ব্যাগ থেকে হাত বের করে দেখল তার হাত থেকে রক্ত ঝরছে। সে ব্যাগের ভিতরে তাকালো। সকালের সেই গোলাপ ফুলটি তার ব্যাগে। এই ফুলের কাঁটাই তার হাতে বিঁধেছে। শান্ত কিছুটা অবাক হলো। সে তো এই ফুল ব্যাগে রাখেনি, তাহলে কে রাখলো? ফুলের থাকা কাঁটার আঘাতে শান্তর হাত থেকে অঝোর ধারায় রক্ত ঝরছে, সেই সাথে তীব্র ব্যথাও হচ্ছে। মনে হচ্ছে কাঁটা নয়, যেন কোনো বিষাক্ত সাপ কামড়ে দিয়েছে। অনেক কষ্টে শান্ত স্কুলে ক্লাস করলো। হাতের ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকায় টিফিনের সময় ছুটি নিয়ে বাড়ি চলে এলো। নিজের রুমে গিয়ে দেখে ব্যাগ রাখতে যাবে, ঠিক তখনই দেখলো তার বিছানার পাশে পড়ে আছে গোলাপ ফুলটি। শান্ত তাড়াতাড়ি করে ব্যাগের চেন খুলে দেখলো ব্যাগে গোলাপ নেই। শান্তর মাথা কাজ করছে না। কি হচ্ছে তার সাথে এসব? মাথাটা কেমন ঝিনঝিন করছে। আস্তে আস্তে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। শান্তর রুমে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে শান্তর মা দৌড়ে গিয়ে শান্তর ঘরে দেখলেন শান্ত মাটিতে পড়ে আছে। গায়ে হাত দিয়ে দেখলেন তার শরীরে ভীষণ জ্বর। এমন অবস্থায় কি করবেন তার মাথায় কিছুই কাজ করছে না। এরপর তিনি রান্নাঘরে গিয়ে পানি এনে শান্তর চোখে মুখে ছিটিয়ে দিলেন। পানি দেওয়ার পর শান্তর জ্ঞান ফিরে এলো। এরপর শান্তর মা আস্তে আস্তে তাকে ধরে বিছানায় তুলে শুইয়ে দিলেন। শান্তর হাতের ব্যথায় কাতরাতে লাগলো। শান্তর মা নিজের রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে গ্রাম্য বাজারের ডাক্তারকে ফোন দিলেন। ডাক্তার এসে শান্তকে দেখে বললেন, চিন্তার কোনো কারণ নেই, বৃষ্টিতে হয়তো ভিজেছিল তাই ঠান্ডা লেগেছে। এরপর কিছু ঔষধ লিখে দিয়ে বললেন কাউকে দিয়ে বাজারে পাঠিয়ে এগুলো যেন আনিয়ে নেয়। ডাক্তার চলে যাওয়ার পর শান্তর মা শিমুলের ছোট ভাই জাহিদকে ডেকে এনে টাকা আর ঔষধের স্লিপ দিয়ে ঔষধ আনার জন্য পাঠালেন। জাহিদ বাজারে গিয়ে ডাক্তারের লিখে দেওয়া ওষুধগুলো নিয়ে এলেন। শান্তর মা শান্তকে কিছুটা ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দেন। ওষুধ খাওয়ানোর পর শান্ত ঘুমিয়ে পড়ল। বিকালে স্কুল ছুটির পর শিমুল বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শান্তদের বাড়িতে গেল। শান্ত তখনও ঘুমাচ্ছিল। শিমুল শান্তর মাকে গিয়ে জিজ্ঞেস করলো, খালা শান্ত কোথায়? শান্তর মা বলল, সে তো ঘুমাচ্ছে। শান্ত, তুই এই সময় ঘুমানোর কথা নয়। স্কুল থেকে আজ ছুটি নিয়ে এলো, বললো হাতে নাকি কিসের কাঁটা বিঁধেছে, তাই ব্যথা করছে। হ্যাঁ রে বাবা, স্কুল থেকে ফেরার পর থেকেই তার ভীষণ জ্বর। কি বললেন, জ্বর? শিমুল আর কোনো কথা না বলে সোজা শান্তর রুমে চলে গেল। শান্তর রুমের মধ্যে একটা চেনা ঘ্রাণ। হ্যাঁ, এটা তো শান্ত যে পারফিউম ব্যবহার করেছিল সেটার ঘ্রাণ। পরক্ষণেই শিমুলের মনে পড়ল, না, এটা পারফিউম নয়। সেদিন সন্ধ্যাবেলা মাঠ থেকে ফেরার পথে এই ঘ্রাণ পেয়েছিলাম।
শিমুল গিয়ে শান্তর বেডের পাশে বসে শান্তর মাথায় হাত বুলালো। শিমুল শান্তর মাথায় হাত রাখার সাথে সাথেই তার ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করেই সে বলতে লাগলো, হুরাইরা, তুমি আবার এসেছো? কি চাও তুমি? তোমার দেওয়া ফুলের কাঁটা আমার হাতে বিঁধে অনেক ব্যথা করছে। শিমুল শান্তর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি রে শান্ত, কি আজে বাজে বকছিস? কে তোকে ফুল দিয়েছে? আর এই হুরাইয়াই বা কি? শান্ত ঘুমের ঘোরে শিমুলের এইসব কথা কানে না নিয়ে বলল। তুমি চলে যাও হুরাইরা। হঠাৎ করে শিমুল শান্তর বিছানার পাশে একটি গোলাপ পড়ে থাকতে দেখল। অদ্ভুত ধরনের একটি গোলাপ। এমন গোলাপ শিমুল আগে কখনো দেখেনি। শিমুল গোলাপটি হাতে নিতে যাবে এমন সময় শান্ত শিমুলের হাত চেপে ধরে বলল, খবরদার, এটা হাতে নিস না। কথা বলতে বলতে শান্ত উঠে বসলো। শিমুল শান্তকে বলল, এটা হাতে নিলে কি হবে? আমি হাতে নেব এটা। এই বলে যেই না শিমুল গোলাপের দিকে হাত বাড়াবে তখনই শান্ত শিমুলের হাত অনেক জোরে চেপে ধরে আর অদ্ভুত মেয়েলি কণ্ঠে বলল, বললাম না এটা হাতে নিবি না। এই বলে সে শিমুলকে এক হাত দিয়ে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে শিমুল বিছানা থেকে পড়ে গেল। শান্ত সুস্থ থাকা অবস্থায়ও শিমুলকে এভাবে এক হাতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া অসম্ভব। শিমুল শান্তর দিকে ভালো করে তাকালো। তার চোখ দুটি লাল হয়ে আছে, চেহারায় ভাসছে ভয়ানক কিছু। শিমুল শান্তকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল শান্ত মোটেও স্বাভাবিক নয়, তার উপর কোনো দুষ্টু জিন হয়তো আছর করে আছে। শিমুল শান্তকে বলল, আমি চলে যাচ্ছি, তুই ঘুমা। শিমুল শান্তর মাকে এইসব বলতে যাবে তখনই মনে মনে ভাবল, না থাক, এখন বলে লাভ নেই। জিনটা আশেপাশে থাকলে শান্তর ক্ষতি করতে পারে। তাই সে কিছু না বলে চুপচাপ বাড়ি চলে এলো। মনে মনে ঠিক করলো আগামীকাল মসজিদের ইমাম সাহেবকে নিয়ে শান্তর বাড়িতে যাবে। শিমুল চলে যাবার পর শান্ত আবার শুয়ে পড়ল। শান্তর মা শান্তর ঘরে গিয়ে দেখলো গায়ে জ্বর এখনো কমেনি। তিনি একটি রুমাল ভিজিয়ে শান্তর মাথায় রাখলেন। এরপর তিনি রান্নাঘরে গিয়ে রান্না বসালেন। মাগরিবের সময় শান্তর ঘুম ভাঙল। গায়ের জ্বরটাও কিছুটা কমেছে। শান্তর জ্বর কমেছে দেখে শান্তর মাও কিছুটা স্বস্তি পেলেন। রাতে খাওয়া দাওয়া সেরে শান্তকে ঔষধ খাইয়ে দিলেন শান্তর মা। উনি চেয়েছিলেন আজ ছেলের পাশেই শুবেন, কিন্তু শান্ত কিছুতেই তাকে শুতে দিলেন না। এরপর তিনি বললেন, আচ্ছা, আমি আমার রুমে যাচ্ছি, তবে তুই দরজা ভেতর থেকে বন্ধ করিস না বাবা। এই বলে শান্তর মা নিজের রুমে চলে গেলেন। হঠাৎ করে মাঝরাতে শান্তর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর শান্ত দেখলো তার মাথার পাশে কেউ একজন বসে আছে। ডিম লাইটের হালকা আলোয় অবয়বটির আকার পুরো বোঝা যাচ্ছে না। তাই সে লাফ দিয়ে উঠেই লাইটের সুইচ দিল। লাইট জ্বালানোর পর সে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার বিছানার মাথার পাশে বসে আছে অসাধারণ সুন্দরী একটি মেয়ে। এত সুন্দর মেয়েকে সে কোনোদিন দেখেনি। মেয়েটি দেখার পর সে তার হাতের ব্যথার কথা একেবারেই ভুলে গেল। কিছুক্ষণ পর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। মায়াবী হরিণী দুই চোখ, সরু নাক, হালকা গোলাপি চিকন দুই ঠোঁট, দুধে আলতা ফর্সা গায়ের রং। সাদা গ্রাউন্ড পরায় মেয়েটিকে অসম্ভব সুন্দরী লাগছে, যেন স্বর্গীয় কোনো পরী নেমে এসেছে তার ঘরে। শান্তকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি বলল, কি ভয় পেয়ে গেলে নাকি? কাঁপা কাঁপা কণ্ঠে শান্ত জিজ্ঞেস করলো, কে আপনি? আর এত রাতে আমার ঘরে কি করছেন? মেয়েটি শান্তর প্রশ্ন শুনে হাসতে হাসতে বলল, হে মা, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন? আমি হুরায়রা, পরিলোকের মেয়ে হুরায়রা। আপনি কেন বারবার আমার কাছে আসেন? বললাম তো তোমাকে আমার খুব ভালো লাগে, তাই তোমাকে নিয়ে আমি পরিলোকে যেতে চাই। কিন্তু আমার তোমাকে একদম ভালো লাগে না। কথা বলতে বলতে হঠাৎ শান্তর হাতে ব্যথা অনুভব করলো। তখন সে হুরাইরাকে বলল, তুমি কেন আমাকে এই বিষাক্ত গোলাপ দিয়েছ? এই গোলাপের কাটা হাতে বিঁধে আমার আজ এই করুণ অবস্থা। হুরাইরা এক রহস্যজনক হাসি হেসে বলে, কি বললে? বিষাক্ত গোলাপ? এই গোলাপ আমাদের পরিলোকের সবচেয়ে উৎকৃষ্ট গোলাপ। আমরা এই গোলাপের গন্ধ মাখি গায়ে, আর আমাদের শরীর থেকে সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। উৎকৃষ্ট না ছাই?
তোমার গোলাপ তোমার কাছেই রাখো। এই বলে শান্ত গোলাপটি হুরাইরার দিকে ছুঁড়ে মারল। শান্ত গোলাপ ছুঁড়ে ফেলায় হুরাইরা রাগ করে বলল, দেখো, তুমি কিন্তু আমার ভালোবাসাকে অপমান করছো। এটা কিন্তু আমি সহ্য করব না। ভালোবাসা না কচু? মানুষের সাথে পরীদের কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না। কেন পারে না? অবশ্যই পারে। আমাদের পরিলোকে এমন অনেক মানুষ আছে যাদেরকে পরীরা তুলে নিয়ে গেছে। আমিও তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন চেয়েছিলাম তোমাকে তুলে নিতে। আমি তখন ওই গাছেই বসেছিলাম, কিন্তু গাছের থেকে যখন উড়াল দিলাম তখন গাছের ডালের শব্দ পেয়ে তুমি যখন উপরের দিকে লাইট জ্বেলে ধরলে তখনই বুঝেছিলাম তুমি খুবই সাহসী। আর সাহসী লোকেদের পরিলোকে নিয়ে যাওয়া মানেই তাদের নির্ঘাত মৃত্যু। সে কারণেই তোমাকে তুলে না নিয়ে গিয়ে ভাবলাম তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাব। অনেক হয়েছে, তুমি এখন যাও তো, আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। আর তোমাকে তো আমি ভালোবাসিনি, তাহলে আমি কেন পরিলোকে যাব? তুমি আমাকে ভালোবেসেছো, তুমি পরিলোক ছেড়ে এই মর্তলোকে আসো। আমি যদি পরিলোক ছেড়ে মর্তলোকে আসি তবে পরীরা আমাকে যে কোনো উপায়ে খুঁজে বের করবে আর আমাকে এবং তোমাকে মেরে ফেলবে। ভালোবেসে মরতে কি তুমি ভয় পাও? হুরাইরা বুঝতে পারল এই পাকাপোক্ত ছেলের সাথে সে কথায় পেরে উঠবে না, তাই সে বলল, তুমি এখন ঘুমাও, কালকে তোমার জন্য নতুন এক উপহার নিয়ে আসব। তুমি না আসলে আমি খুশি, আর এটাই আমার সবচেয়ে বড় উপহার। হুরাইরা রাগ করে শান্তর দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল, কি ভেবে কিছু না বলেই অদৃশ্য হয়ে গেল। হুরাইরা চলে যাওয়ার পর শান্ত আবারও শুয়ে পড়ল। গায়ের জ্বর কমলেও হাতের ব্যথা কিছুতেই কমছে না। তারপর লাইটের সুইচ অফ করে শান্ত আবারও শুয়ে পড়ল। কিছুতেই ঘুম আসছে না। একে তো হাতের ব্যথা, তার উপর এই পরীটা বড্ড জ্বালাতন করছে। যদি সে পরী না হয়ে মানুষ হতো তাহলে সে তাকে সদরে গ্রহণ করত, কিন্তু মানুষ হয়ে পরীর সাথে প্রেম অসম্ভব। তার ডাকে সাড়া দেওয়া মানে সারা জীবনের জন্য এই দুনিয়া ছেড়ে পরীলোকে চলে যাওয়া। এটা মৃত্যুর চেয়েও কম বা কিসে। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো শান্ত। এই সব কথা ভাবতে ভাবতেই ঘুমে তার দু চোখ বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর শান্তর মা এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে দেখলো তার জ্বর অনেকটা কমেছে। ছেলেটার জ্বর কমতে শুরু করেছে দেখে তিনি অনেকটা চিন্তামুক্ত। এরপর তিনি আবারও নিজের রুমে গিয়ে শুয়ে পড়লেন। শান্তর মা বিছানায় শুয়ে থাকলেও কেন জানি তার ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ করতে করতেই রাত পার হয়ে গেল। ভোর হতেই মসজিদের মিনার হতে ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি। বিছানা ছেড়ে উঠে গিয়ে অজু করে ফজরের নামাজ আদায় করলেন। এরপর আবার শান্তর রুমে গিয়ে দেখলেন শান্ত ঘুমাচ্ছে। আস্তে আস্তে ছেলে রুম থেকে বাহিরে এসে উঠোনে কিছুক্ষণ পায়চারি করলেন। পুরো বাড়ি জুড়ে সুন্দর একটা মিষ্টি সুবাস পাওয়া যাচ্ছে। শান্তর মা ভাবলেন হয়তো বাড়ির আশেপাশে কোথাও ফুল ফুটেছে। আস্তে আস্তে যখন সূর্য পূর্ব আকাশের দিকে উদিত হতে লাগলো, সেই সাথে মিষ্টি সুবাসও মিলিয়ে যেতে লাগলো। তবে শান্তর মা বিষয়টিকে খুব একটি গুরুত্ব দিলেন না। অনেকক্ষণ বাড়ির বাহিরে হাঁটাহাঁটি করার পর শান্তর মা রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা তৈরির কাজে লেগে গেলেন। সকাল 8:30টার দিকে ঘুম ভাঙল শান্তর। শরীরে জ্বর নেই, তবে হাতে এখনো ব্যথা আছে, এখনো কমে না। ছেড়ে উঠে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাহিরে এলো। কিছুক্ষণ পর শান্তর মা তার জন্য নাস্তা নিয়ে তার রুমে গেলেন। নাস্তা দিয়ে আবারও ছেলের কপালে হাত দিয়ে দেখলেও জ্বর কমেছে কিনা। শান্তর গায়ে জ্বর আর নেই। ছেলেকে নাস্তা দিয়ে তিনি বললেন, গতকাল শিমুল এসেছিল, সে বলল তোর হাতে নাকি কিসের কাটা বিঁধেছে, দেখি তো কোন হাতে। শান্ত মায়ের দিকে তার বাঁ হাত বাড়িয়ে দিয়ে বলল, এই হাতের আঙুলে। শান্তর মা ছেলের আঙুলের দিকে তাকাতেই আঁতকে উঠলেন। হাতের আঙুলের যেখানে কাঁটা বিঁধেছে সেখান থেকে হাতের রং নীল হয়ে আস্তে আস্তে উপরের দিকে আসছে। শান্তর মা তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার এসে শান্তর আঙুল দেখে বললেন, হয়তো কাঁটা তার হাতের রগের মধ্যে বিঁধেছে। ভালো হবে আপনি তাকে ভালো কোনো হসপিটালে নিয়ে দেখান। হাতে ইনফেকশন হলে তারা বুঝতে পারবে। শান্তর মা ডাক্তারের কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। ডাক্তারকে বিদায় দেওয়ার পর তিনি শান্তর বাবাকে ফোন দিলেন। শান্তর বাবা সব শুনে বললেন, আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি এখন কিছু টাকা পাঠাচ্ছি আর আজাদকেও বলে দিচ্ছি, তোমার যা টাকা লাগে তার কাছ থেকে নিও। আজাদ হচ্ছেন শান্তর বাবার চাচাতো ভাই।
গ্রামের বাজারে তার বড় একটি দোকান আছে। আশেপাশের গ্রামের অনেক মানুষ তার দোকান থেকে খরচাপাতি নেয়। বড় দোকান হওয়ার কারণে কাস্টমার বেশি থাকে। প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা আয় করে সে এই দোকান থেকে। শান্তর বাবা মায়ের একমাত্র ছেলে। শান্তর জন্মের সময় তার মায়ের একটি সমস্যা হয়ে যায়, যার ফলে উনি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলেন। তবে এই একটি ছেলে নিয়েই ওনারা সন্তুষ্ট। একমাত্র ছেলে, অল্প কিছু হলেই তার বাবা মা চিন্তিত হয়ে পড়েন। শান্তর মা শান্তকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এর মধ্যে শিমুল মসজিদের ইমাম সাহেবকে নিয়ে হাজির হলো। শিমুলকে শান্তর মা আলাদা করে ডেকে নিয়ে বললেন, কিরে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসেছিস কেন? শিমুল শান্তর মাকে গতকাল বিকেলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল, কিন্তু শান্তর মা মোটেই এসব বিশ্বাস করতে চাইছিল না। শিমুল শান্তর মাকে বলল, আচ্ছা আন্টি, আমাকে একটু সময় দেন, আমি সব কিছু প্রমাণ করছি। এরপর শিমুল ইমাম সাহেবকে নিয়ে শান্তর রুমের দিকে এগোলো। ইমাম সাহেব আর শান্তর মাকে রুমের বাইরে রেখে শিমুল একাই গেল রুমের ভেতর। শান্ত তখন হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। শিমুল রুমে গিয়ে জিজ্ঞেস করলো, কিরে শান্ত, কি খবর? শান্ত জবাব দিল, কি আর খবর, হাতের ব্যথায় অবস্থা খারাপ, এখন মায়ের সাথে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। শিমুল শান্তর সাথে কথা বলছে আর মনে মনে শান্তর রুমে সেই গোলাপ ফুলটি খুঁজছিল। হঠাৎ সে রুমের কর্নারে পড়া টেবিলের নিচেই গোলাপ ফুলটি দেখতে পেল। শান্ত রাতে এটা হুড়াই রাত দিকে ছুঁড়ে মেরেছিল, তাই টেবিলের নিচে পড়ে আছে ফুলটি। শিমুল গোলাপের দিকে তাকিয়ে বলল, কিরে, এত সুন্দর গোলাপ টেবিলের নিচে ফেলে রেখেছিস কেন? এই বলে শিমুল যেই না গোলাপ হাতে নিতে যাবে, তখনই শান্ত মেয়েলি কণ্ঠে চেঁচিয়ে উঠে বলল, এই তোকে না গতকাল বলেছি এই গোলাপে হাত দিবি না, তবে কেন বারবার হাত দিচ্ছিস? এই বলে শান্ত এক লাফে বিছানার উপর দিয়ে গিয়ে কর্নারে শিমুলের পাশে দাঁড়ালো। ইমাম সাহেব আর শান্তর মা সব ঘটনা বাইরে থেকে দেখছিলেন। শান্ত শিমুলকে মারতে উদ্ধত হলো। তখনই শিমুল বলল, প্লিজ বন্ধু, ভুল হয়ে গেছে, আর ছুঁইব না এই গোলাপ। এরপর ইমাম সাহেব আর শান্তর মাকে নিয়ে তারা অন্য কামরায় চলে গেল। ইমাম সাহেব বললেন, শান্তর যে অবস্থা দেখলাম তাতে আমার দ্বারা কিছু করা সম্ভব নয়। ভালো একজন জিন সাধকই পারবেন শান্তকে এই ছায়া থেকে বাঁচাতে। শান্তর মা বললেন, কিন্তু জিন সাধক কোথায় পাবো? ইমাম সাহেব বললেন, আমার জানাশোনা একজন জিন সাধক আছেন, আমি তার নাম্বার দিচ্ছি, আপনারা আজকের মধ্যেই তাকে নিয়ে আসার চেষ্টা করেন। এরপর ইমাম সাহেব সেই জিন সাধকের নাম্বার দিয়ে শান্তদের বাড়ি থেকে বিদায় নিলেন। ইমাম সাহেব চলে যাওয়ার পর শান্তর মা ইমাম সাহেবের দেওয়া নাম্বারে ফোন দিয়ে কথা বলেন। সব কিছু শুনে উনি শান্তর মায়ের কাছ থেকে তাদের বাড়ির ঠিকানা নিয়ে বিকেলে আসার আশ্বাস দিলেন। শান্তর মা ফোন রেখে আবারও শান্তর ঘরের দিকে গেলেন। শান্ত মাকে দেখার পর বলল, মা, আমি রেডি হয়ে গেছি, হাসপাতালে যাবে না? শান্তর মা বলল, তোর বাবা টাকা পাঠাননি এখানে, টাকা পাঠালে বিকেলে যাব। এই বলে তিনি আবারও ছেলের হাতের আঙুলের দিকে তাকালেন। আঙুলের নীল রেখাটি আগে যে অবস্থানে ছিল তার চেয়ে 2 ইঞ্চি উপরের দিকে উঠে এসেছে। শান্তর মা কি করবেন কিছুই ঠিক করতে পারছেন না। আঙুলের নীল রেখাটি ক্রমশ উপরের দিকে উঠছে। এটা কেন হচ্ছে? হাসপাতালের ডাক্তারের কাছে যাবেন নাকি জিন সাধক আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন? অনেক ভেবেচিন্তে তিনি মনে মনে ঠিক করলেন আঙুলের জন্য ডাক্তারই দেখাই। হতে পারে কাঁটাটা আঙুলের রগে বিঁধেছে, যার ফলে রগে কোনো ইনফেকশন সৃষ্টি হচ্ছে। এরপর তিনি শান্তকে বললেন, তোর হাতের আঙ্গুল তো দেখছি সময় সময় খারাপের দিকে যাচ্ছে। আমার মনে হয় ঘরে যে কয়টা টাকা আছে সেগুলো নিয়ে হাসপাতালে চাই, পরে লাগলে না হয় তোর আজাদা চাচার কাছ থেকে ধার নেব।